যে আমায় এখানে এনেছে, কিন্তু সে যাই হোক, বাড়ি যাওয়ার পথ আগে খোঁজ করা প্রয়োজন। নবকুমার কুটিরের ভিতরে থাকা সামান্য চাল আর শাক পাতা মাটির পাত্রে রান্না করে তাই খেয়ে ঘুমিয়ে পড়ল। বুঝতে পারছো না তোমার সঙ্গে কি হতে চলেছে? কাপালিক কোনো কথা না বলে আগে আগে হাঁটতে থাকে। কপালকুণ্ডলা, খবরদার! বলির জন্য কাপালিক প্রস্তুত হওয়ার পরেও খড়গ খুঁজে পায় না। তুমি আমার সঙ্গে এসো, এখানে আর এক মুহূর্ত নয়। কথাটা বলে সেই খড়গ দিয়ে কপালকুণ্ডলা নবকুমারের হাত পায়ের বাঁধন কেটে দিল। নবকুমার তার পিছু পিছু চলতে লাগলো। এই কুটিরে তো আমার খড়গ নেই। আমি নিশ্চিত আমি খড়গ সমুদ্র তটে নিয়ে গিয়েছিলাম, সেখানেও নেই, এখানেও নেই। তাহলে সেই খড়গ গেল কোথায়? কাপালিক আবার জঙ্গল পেরিয়ে সেই সমুদ্র তটে যায়। সেখানে গিয়ে পুজোর সমস্ত উপকরণ থাকলেও নবকুমারকে না দেখে চিৎকার করে ওঠে। মূর্খ বালক, তুই কোথায় গেলি? তোর শরীর আমি মায়ের পুজোতে লাগাতাম, তোর শরীর ধন্য হয়ে যেত। তুই কোথায় গেলি? এখানে গাছের শিকড়গুলো পড়ে আছে, অর্থাৎ কেউ তাকে মুক্ত করে নিয়ে গেছে। কাপালিক রাগে থর থর করে কাঁপতে থাকে। তার দুটো চোখ রক্তবর্ণ হয়ে আছে। সে বুঝতে পারে খড়গ হারিয়ে যাওয়া এবং নবকুমারকে মুক্ত করার পেছনে আসলে কপালকুণ্ডলার হাতই রয়েছে। কপালকুণ্ডলা, এ কাজ করেছে কপালকুণ্ডলা। আমি তাকে ছাড়ব না। কিন্তু ওরা গেল কোথায়? এতক্ষণে আরো অন্ধকার হয়ে এসেছে, কিন্তু কাপালিকের চোখ দ্রুত উজ্জ্বল। সে চোখে সে সমস্ত কিছু দেখতে পায়। তাড়াতাড়ি সে একটা উঁচু মতো জায়গায় উঠে পড়ে। এখান থেকে তো জঙ্গলের দিকে আর সমুদ্রের দিকে সমস্তটাই দেখা যায়, কিন্তু না, কোথাও কেউ নেই। কাপালিক যে বালিয়াড়ির ওপর উঠেছিল তার একপাশে জল জমে সামান্য নরম হয়ে গিয়েছিল। কাপালিকের শরীরের চাপে সে আর সেই ভর বহন করতে না পেরে হুড় হুড় করে পড়ে যায়। কাপালিকও একবার চিৎকার করে ওঠে, কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা, আমি তোকে ছাড়ব না। তখন থেকে তো একভাবে ছুটে চলেছি, কিন্তু কিছু তো দেখতে পাচ্ছি না। আমরা কোথায় চলেছি? এখন আর কোনো কথা নয়, আমার সঙ্গে এসো। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল পেরিয়ে নিরাপদ কোনো আশ্রয়ে যেতে হবে। নিরাপদ আশ্রয়? জঙ্গলের মধ্যে নিরাপদ আশ্রয় কোথায়? এখন সমুদ্র ছেড়ে আমরা অনেক দূরে চলে এসেছি, তাহলে এত ভয় কিসের? তুমি সেই কাপালিককে চেনো না। সে করতে পারে না এমন কোনো কাজ নেই। ওই দেখো, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা রাতে আশ্রয় নেব। নবকুমার সামনের দিকে তাকায়। জঙ্গলের কয়েকটা গাছকে পেরিয়ে সামনের দিকে বেশ খানিকটা দূরে একটা মন্দিরের চূড়া সত্যিই দেখা যায়। সেদিকে আঙুল দেখিয়ে নবকুমার বলে, দেখো তো, ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না,
তাছাড়া এত রাত, সেখানে কি কেউ থাকবে? থাকবে। তাছাড়া ওখানে যে আছে তাকে আমি খুব ভালোভাবেই চিনি। যে আছে সে আমাদের আশ্রয় দেবে। নবকুমারের কোনো কিছুতেই ভালো লাগছিল না। সেই কাপালিক সমুদ্র তট, এই অদ্ভুত রহস্যময় নারী, সবকিছুই কেমন যেন অদ্ভুত। কোনো কিছুই সে বুঝতে পারছে না। এমন অবস্থায় কপালকুণ্ডলা তার হাত ধরে টানতে টানতে তাকে মন্দিরের সামনে নিয়ে এসে দাঁড় করায়। অধিকারী মশাই, অধিকারী মশাই! বাইরে এসে দাঁড়ায় এক বৃদ্ধ মানুষ। সে তাকিয়ে দেখে কপালকুণ্ডলার দিকে, তারপর তাকায় নবকুমারের দিকে। আমি সমুদ্র তট থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এখানে এসেছি। ওকে যেভাবেই হোক এখানে লুকিয়ে রাখতে হবে। কাল সকালে তারপর ওকে বাড়ি ফেরার পথ দেখিয়ে দিলেই হবে। এত রাতে তুমি এখানে নিয়ে এলে, যদি কাপালিক কিছু জানতে পেরে যায়? তুমি জানো, একবার যদি সে বুঝতে পারে এখানে ওই যুবক এসেছে, আর তাছাড়া তোমার কথাও তো সে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে। আমার কথা নিয়ে আমি ভাবি না, আমি ভাবি ওই যুবকের কথা। তাকে যেভাবে হোক বাঁচাতেই হবে অধিকারী মশাই। ঘরের মধ্যে মৃদু প্রদীপের আলো জ্বলছে। সেই প্রদীপের আলোতে ওদের সামনের দিকে থাকা একটা করাল বদনী কালী মূর্তি দেখা যায়। অধিকারী একবার মায়ের মূর্তির দিকে তাকালো, তারপর আবার কপালকুণ্ডলার সামনে এসে দাঁড়ালো। তোমাকে আমি মা বলে ডেকেছি, তাহলে আমার একটা কথা তুমি রাখো। বলো, আমার কথা রাখবে? কিন্তু আমার কাছে আপনার কি কথা আছে? তার আগে অপেক্ষা করো। আমি ওই যুবককে ঘরে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে আসি। সে যদি কিছু খায়, তার ব্যবস্থা করে দিই। আমি এখন আর কিছু খাবো না। আমার একটু বিশ্রামের ব্যবস্থা করে দেবে? খুব ভালো হয় অধিকারী মশাই। আসলে আমি বড় ক্লান্ত বোধ করছি। তাতে আর কি আছে, এসো, এই দিকে রান্নার ঘর আছে, সেখানেই তুমি ঘুমিয়ে পড়তে পারো। এখানে তোমার কোনো বিপদ নেই, আর সকালেই আমি তোমার ব্যবস্থা করে দেব। কপালকুণ্ডলা কোথায় অধিকারী মশাই? কপালকুণ্ডলা সে ঠিক আছে তো? অধিকারী মশাই অদ্ভুত চোখে তাকায় নবকুমারের দিকে। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি খেলে যায়। হাতের ইশারায় নবকুমারকে শান্ত থাকতে বলে ঘরের দরজা ভিজিয়ে পাশের ঘরে এসে ঢুকে পড়ে অধিকারী। কি বলছিলেন আপনি অধিকারী মশাই? আমার মনে হয় তোমার ওই যুবকের সঙ্গে ওখান থেকে পালিয়ে যাওয়া প্রয়োজন। যদি সেই যুবক পালায়, তারপরেও কাপালিক তোমায় খুঁজে পায়, তাহলে কিন্তু বড় বিপদ হবে। সেই কাপালিক খুঁজতে খুঁজতে কাল না হয় পরশু ঠিকই এখানে আসবে। কিন্তু আমি তাকে ছেড়ে পালাই কি করে? যতই হোক না কেন সে আমায় প্রতিপালন করেছে। সে কাপালিক যেমনই হোক না কেন সে আমায় মানুষ করেছে। প্রতিপালন? কিন্তু কেন সে প্রতিপালন করেছে তোমায়, সে কথা তুমি ভালোভাবেই জানো মা। যদি সময় সুযোগ ঘটে, তাহলে সে নিশ্চয়ই তোমায় তার সাধনার কাজে লাগাবে। আর তোমার কি মনে হয় যুবককে তুমি এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরেও সে তোমায় কিছু বলবে না? কপালকুণ্ডলা চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি বুঝতে পারছি তুমি কিছু ভাবছো।
তবে সেসব ভাবার এখনো সময় নেই। ওই যুবককে তুমি বিবাহ করো। বিবাহ না করলে তুমি তার সঙ্গে যেতে পারবে না। সে তোমায় কোন পরিচয়ে নিয়ে যাবে, আর কি করেই বা নিয়ে যাবে? একটা কাজ করো, তোমরা বিবাহ করে তারপর এখান থেকে চলে যাও। আমি তোমাদের মেদিনীপুরের পথে দিয়ে আসব। বিবাহ? কিন্তু বিবাহ কি? আপনাদের বিবাহ হয় বলে শুনেছি, তা আমায় কি করতে হবে তার জন্য? বিবাহ হলো নারীর জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এক অঙ্গ। এই কারণেই তো বিবাহিত নারীকে পুরুষের সহধর্মিণী বলে। বিবাহ হলো নারী ধর্ম। তোমাদের বিবাহের ব্যবস্থা করছি, না হলে আমি তার সঙ্গে তোমাকে এখান থেকে পাঠাতে পারবো না। আগে মায়ের অনুমতি নিয়ে নি। এরপর অধিকারী এগিয়ে গিয়ে একটা বেলপাতা নিয়ে চুপ করে চোখ বন্ধ করে বিড় করে কি যেন মন্ত্র পড়ে দেবীর পায়ের কাছে রাখে। তার একটু পরেই খুশি হয়ে গিয়ে সে বলে, আমি বলেছিলাম না মা আমায় অনুমতি দেবে। মা তোমায় বিবাহের অনুমতি দিয়েছে। বেশ, মা যখন অনুমতি দিয়েছে তাহলে বিবাহ হোক। তুমি এখানে অপেক্ষা করো মা, আমি যুবকের সঙ্গে কথা বলে আসছি। নবকুমার চোখ বন্ধ করেছিল। তার বারবার বাড়ির কথা মনে পড়ছিল। এখান থেকে দিনের আলোয় কোনোভাবে পথে পৌঁছাতে পারলে সেখান থেকে যেভাবেই হোক বাড়ি ফেরার ব্যবস্থা করবে। যেভাবেই হোক বাড়ি যেতেই হবে। ঘুমিয়ে পড়লে নাকি? না অধিকারী মশাই, আপনি আসুন। সকালেই তোমায় এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমি চিন্তা করছি কপাল কুণ্ডলার জন্য। যদি এখান থেকে ওই কাপালিকের কাছে আবার ফিরে যায় তাহলে তো তার সর্বনাশ হবে। আমিও সেটাই ভাবছিলাম। আমি ভাবছিলাম যদি কাপালিকের কাছে আমরা ফিরে যাই, তাকে গিয়ে বলি সে আমার প্রাণ নিয়ে কিন্তু কপাল কুণ্ডলাকে ছেড়ে দিক, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? অধিকারী হাসতে হাসতে নবকুমারের বিছানার কাছে গিয়ে বসে। তোমার কি মনে হয় এতে কাপালিকের রাগ কমবে? সে ঠিক তোমাকে মারবে আর তারপর কপাল কুণ্ডলাকে মারবে। আচ্ছা, তোমার নাম কি? নবকুমার। নবকুমার শর্মা। থাকা হয় কোথায়? ব্রাহ্মণ সন্তান? আমার বাড়ি সপ্তগ্রাম। ব্রাহ্মণ সন্তান। এর আগে বিবাহ করেছো? হ্যাঁ, মানে এর আগে একবার বিবাহ করেছি। এইখানে নবকুমার একটা মিথ্যা কথা বলল। আসলে তা মিথ্যা না, সত্যিও না। নবকুমারের বেশ কয়েক বছর আগে একবার বিয়ে হয়েছিল রাম গোবিন্দ ঘোষালের মেয়ে পদ্মাবতীর সঙ্গে। তার বিয়ে হয়েছিল তখন পদ্মাবতীর বয়স কম, তাই সে বাপের বাড়িতে বেশি সময় থাকত। শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে আসত, তবে নবকুমারের সঙ্গে তার বেশি সাক্ষাৎ হতো না। এর মধ্যে রাম গোবিন্দ ছিল সম্রাট আকবরের বেশ কাছের লোক। সেই সূত্রে আকবরের কাছের লোক হিসাবে পাঠানদের সঙ্গে রাম গোবিন্দের কিছু একটা গণ্ডগোল হয়, আর তাতেই একসময় রাম গোবিন্দের গোটা পরিবারকে পাঠানের দলেরা তাদের হেফাজতে নিয়ে নেয়। শেষমেশ রাম গোবিন্দ ধর্মচ্যুত করে গোটা পরিবার সহ মুসলিম হয়ে তারপর ফিরে এসেছিল। মুসলিম হয়ে ধর্মচ্যুত হয়ে গোটা সমাজের কাছে এক ঘরে হয়ে যায় তারা।
তাই তারা পাটনায় চলে যায়। কিন্তু নবকুমারের বাবা ছিল ব্রাহ্মণ, তাই সেই সম্বন্ধ আর মেনে নিতে পারে না। তাই নবকুমারের সঙ্গে পদ্মাবতীর আর কখনো সাক্ষাৎ হয়নি। অধিকারী মনে মনে ভাবে, একবার সংসার করেছে তো কি হয়েছে, খুব একটা সমস্যার ব্যাপার নয়। এখন কপাল কুণ্ডলাকে তার সঙ্গে ভালোভাবে পাঠাতে পারলেই হলো। আমি ভাবছিলাম এখান থেকে যদি কপাল কুণ্ডলাকেও তোমার সঙ্গে পাঠিয়ে দেওয়া যায় তাহলে বড় ভালো হয়। এখানে থাকলে তার বিপদ হবে। এখান থেকে আমার সঙ্গে যাবে কি করে? তাছাড়া এতে তার মত হবে। তার মতের আর কি, কিন্তু তুমি তাকে এখান থেকে নিয়ে যাবে কিভাবে? সে একা মেয়ে মানুষ। কোথাও নিয়ে গিয়ে তাকে যদি তুমি অযত্ন করো, তাকে বাইরে কোথাও রেখে দাও, তখন তাকে সমস্যায় পড়তে হবে। তাছাড়া তোমার পরিবারের লোকেরা যদি জিজ্ঞাসা করে যে সে কে, আমিও জানতে চাই। তার কোনো পরিচয় সেভাবে আমি জানি না। হ্যাঁ, তার চরিত্র ভালো। ওই কাপালিকের সঙ্গে সাধনায় সে থাকলেও তার কখনো কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। তবে তুমি যদি তাকে নিয়ে যেতে পারতে তাহলে বড় ভালো হতো। কিন্তু তোমারও তো লজ্জার কারণ হবে একজন স্ত্রীলোক তোমার সঙ্গে গেলে। অধিকারী মশাই মনে মনে নিজের বুদ্ধির প্যাঁচ তৈরি করে নিয়েছিলেন। আসলে বিয়ের কথাটা সরাসরি নবকুমারকে তিনি বলতে চাইলেন না। তাহলে কি করা যায় বলুন? সে আমার প্রাণ রক্ষা করেছে, আমার উচিত তার জন্য কিছু করা। একটা পথ আছে, তবে তা তুমি করতে পারবে না। আসলে সে তো আর তোমার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে সে একা যেতে পারবে না, কিন্তু আপনি আমার সঙ্গে আসুন। তাহলে মা ভবানীর পুজো করবে কে? যদি কোনোভাবে তুমি তাকে বিবাহ করতে পারো তাহলে হয়তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। তুমি তাকে স্ত্রীর রূপে তোমার বাড়িতে নিয়ে যাবে, তাছাড়া স্ত্রী রূপে তোমার সঙ্গে যেতে ওর কোনো আপত্তি থাকবে না। তোমার সমস্যা হবে না। তোমার পরিবারের লোকেরাও তাকে কিছু বলতে পারবে না। চরিত্রর বর্ণনা আমি তোমায় দিতে পারি, সে খারাপ নয়। এই কথায় নবকুমার বিস্মিত হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অধিকারীর দিকে। তবে অধিকারী বুদ্ধিমান মানুষ, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আজকে রাতে তুমি চিন্তা করে দেখো, কাল সকালে না হয় তোমায় আর কপাল কুণ্ডলাকে একসঙ্গে, আর না হয় তোমায় একাই আমি মেদিনীপুরের পথে রেখে আসব। কোনো চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। ঘরের দরজা বন্ধ করে অধিকারী হাসতে হাসতে নিজের মনে বলল, এতদিন ধরে ঘট খালি করেছি কি আর এমনি এমনি? নবকুমার বিছানায় শুয়ে পড়ল, তবে স্থির চোখে অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে ভাবতে লাগলো একটা অদ্ভুত কথা।